ভাই বোনেরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা মূলত এনটিআরসি এর এই 2005 সালের যাত্রা শুরু থেকে এই পর্যন্ত এই প্রথম আমাদের এরকম সংবাদ সম্মেলন আমরা আয়োজন করেছি। আপনাদের সহযোগিতায় আমরা মনে করি যে দেশবাসীকে আমাদের যে বক্তব্য সেগুলো আমরা তাদের সামনে তুলে ধরতে পারবো। তা আমি মনে করি যে আমরা অনেকেই নতুন আসছি, অনেকের সাথে পরিচয় আছে, সেজন্য একটু পরিচিত হয়। আমি আমার থেকে বলি, আমি ওবায়দুর রহমান, আমি এনটিআরসি এর সচিব হিসাবে এখানে কর্মরত আছি। আমি শাকির আহমেদ, আমি এসোসিয়েট সিনিয়র রিপোর্টার, সময় টেলিভিশন। আমি সাবিনা সিমি, দৈনিক আমাদের পাঠাতে সিনিয়র রিপোর্টার হিসেবে। আমি শাকিল আলম, আমি মেজুল ইসলাম পারভেজ, দৈনিক কোলাহল। আমি কাউসার মুমু, ডিবিসি টেলিভিশনে কাজ করি। আমি আব্দুল রাজ্জাক সরকার, প্রথম আলোতে কাজ করি। আমি শিহাবুদ্দিন ডেলি ক্যাম্পাসে কাজ করি। আমি আতাউর নিয়ন, এখন টেলিভিশনে কাজ করছি। আমি মোহাম্মদ নুরুল আলম সিদ্দিকী, আমি এখানে সঙ্গীত হিসাবে কর্মরত আছি। আমি পরিচয় দিব, তারপর এখন পরিচয় বলি। আমার নাম মোহাম্মদ সাইফুল আজম, আমি বিশেষ 13তম প্রশাসন কার্যকরী সদস্য এবং গত 16 জানুয়ারি থেকে এখানে চেয়ারম্যান হতে পারি। শুরু করবো? জি জি স্যার, শুরু করেন। আচ্ছা শুরু করেন, আমরা দিয়ে প্রশ্ন করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদেরকে প্রিয় ইলেকট্রনিক এবং অনলাইন পত্রিকার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা যদিও একটু আগে পরিচিত হয়েছি, তারপরেও আমাদের ইসের মাধ্যমেই, আমাদের বক্তব্যের মাধ্যমে আমরা আরও আপনাদের সাথে পরিচিত হব এবং কথাবার্তা বলবো। আমাদের আপনারা দেখেছেন যে ইদানিং বিভিন্ন পত্রপত্রিকায়, তারপর আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের বক্তব্য আসছে। আমরা আমাদের এখান থেকে আমরা জানি যে 2005 সালে এই এনটিআরসি শিক্ষক যাদের দক্ষ এবং দক্ষ একজন শিক্ষক হিসেবে তাদের আমরা নিয়োগ দিতে পারি, এই লক্ষ্যে সরকার 2005 সালে এই আইনের মাধ্যমে এনটিআরসি প্রতিষ্ঠা করে। এবং প্রতিষ্ঠার লগ্ন থেকে আমরা শুধুমাত্র আমাদের আপনার নামের মধ্য দিয়ে আপনারা জানতে পারছেন যে বেসরকারি শিক্ষক নিবন্ধন এবং প্রত্যয়ন কর্তৃপক্ষ, যাতে করে আমরা পরীক্ষা নিই এবং পরীক্ষা নিয়ে যারা দক্ষ, যারা পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদেরকে আমরা একটা সনদ দিব। আমাদের উদ্দেশ্য হলো যে এই সনদ থাকলে সে বিভিন্ন জায়গায় চাকরির জন্য নিয়োগ সুপারিশের জন্য একটা সে আবেদন করতে পারবে, তার আবেদনের যোগ্যতা তৈরি হবে। কারণ হলো যে আইনেই বলা আছে যে এই সনদ ব্যক্তিদেরকে কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই তারা যোগদান করতে পারবে না। এই সনদটা হচ্ছে বাধ্যতামূলক 2005 সাল থেকে। সেই হিসাবে আমরা 2015 সাল পর্যন্ত আমরা তাদেরকে এই প্রত্যয়নপত্র দিয়েছি এবং তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তির মাধ্যমে তারা সেখানে ঢুকেছে। এর পরবর্তীতে আমাদেরকে আবার নিয়োগ সুপারিশের কার্যক্রম আমাদের দেওয়া হয় এবং আমরা পরবর্তীতে নিয়োগ সুপারিশও করি। 1 থেকে 17তম পর্যন্ত আমরা এই পর্যন্ত পরীক্ষা নিয়েছি। 6,68,000 সামথিং। এটা আমাদের তথ্য আপনাদেরকে আমরা দিব, এখানে যদি না থাকে আমরা আরও তথ্য আমরা দিব, তাদেরকে আমরা সনদ দিয়েছি। এবং সবাই যে চাকরিতে যোগদান করেছে সেটি না, অনেকে হয়তো অন্য চাকরিতে চলে গেছে। তারপরেও যারা সনদদারি আছে, অনেকের বিষয়গুলো শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা আদালত পর্যন্ত গড়িয়েছে। আমাদের প্রচুর পরিমাণে আদালতে মামলা রয়েছে, এখন পর্যন্ত আমরা লড়ছি। সব কিছু মিলাই আমরা এখন দেখতে পাচ্ছি যে বিভিন্ন ফোরামে যাদের বয়স চলে গেছে অথবা যাদের সনদের মেয়াদ চলে গেছে, বিভিন্ন ফোরামে তারা আন্দোলন করছে, প্রতিষ্ঠান করছে, মানববন্ধন করছে। এরই প্রেক্ষিতে আমাদের একটা ক্লিয়ার ধারণা যাতে দেশবাসী পায়, এই জন্যেই আজকে আপনাদেরকে আমরা একটু কষ্ট করে হলেও আপনাদেরকে আহ্বান করেছি। আপনারা এসছেন, এই জন্য আমরা এনটিআরসির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। তো এটি এখন আমি আমাদের চেয়ারম্যান মহোদয়, যিনি খুব বেশি দিন আসে নাই, আমাদের এখানে 16 জানুয়ারি থেকে যোগদান করেছেন এবং এসে উনি বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন, যেটা আমাদের এনটিআরসির জন্য এবং তথা দেশবাসীর জন্য একটি ভালো পদক্ষেপ। সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরব এবং আমরা যে অ্যাম্বিগুইটি আছে, জনগণ যেটা জানে, অনেকেই তাদের সাথে সহানুভূতিশীল হয় কিন্তু না জেনেই হয়তো সহানুভূতিশীল হয়। সব কিছু মিলে যাতে একটা ক্লিয়ার চিত্র আপনাদের সামনে আমরা দিতে পারি এবং দেশবাসী আপনাদের মাধ্যমে যাতে জানতে পারে, সেই লক্ষ্যে আমরা আজকের সংবাদ সম্মেলন
আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের এনটিআরসির সম্মানিত চেয়ারম্যান যারা সাইফুল আলম স্যারকে স্যারের বক্তব্য উপস্থাপনের জন্য আপনাদের সামনে সদাই উপস্থাপনের জন্য অনুরোধ করছি। প্রিয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনারা আশা করি সবাই ভালো আছেন। আমি শুরুতেই আপনাদের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে আজকে আমাদের কনফারেন্স রুমে সমবেত হয়েছেন। আমি আপনাদের সামনে আমার কিছু বক্তব্য তুলে ধরছি। এগুলো আপনাদের মাধ্যমে সারা দেশবাসী অবহিত হবে এবং যে প্রচলিত ভুল ধারণা যেটা আছে আশা করি সেটি দূরীকরণে আপনাদের সহায়তা নেব। আমরা লক্ষ্য করছি ইদানিং 2005 সাল থেকে যারা বেসরকারি শিক্ষক নিবন্ধন সনদধারী আছেন তারা বিভিন্ন ফোরামে তাদের সপক্ষে কোনো যৌক্তিক বক্তব্য না থাকলেও এনটিআরসির অফিসের সামনে, প্রেস ক্লাবের সামনে এবং বিভিন্ন পাবলিক প্লেসে মানববন্ধন সহ সমাবেশ করছেন, যা এনটিআরসি এবং তথা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে যার ফলে। এবং এই প্রেক্ষিতে আমরা এনটিআরসির পক্ষ থেকে আমাদের কাছে আমাদের এই বক্তব্য তুলে ধরছি। বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ, যেটি কমনলি এনটিআরসি নামে পরিচিত, 2005 সালে আইন দ্বারা প্রতিষ্ঠিত একটি সংস্থা। আমাদের ম্যান্ডেট সারা দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যোগ্য দক্ষ শিক্ষক নিয়োগের লক্ষ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিবন্ধন ও প্রত্যয়ন প্রদান করা। 2005 থেকে 2015 সাল পর্যন্ত এনটিআরসি আমরা যারা নিবন্ধিত করেছি সেই প্রার্থীদেরকে প্রতিষ্ঠানের শূন্য পদে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা পরিচালনা কমিটি কর্তৃক নিয়োগ প্রদান করা হতো। 2015 সালে আমাদের মিনিস্ট্রি শিক্ষা মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করে, যার ফলে 2016 সাল থেকে নিবন্ধন ও প্রত্যয়ন প্রাপ্তদের মধ্য থেকে মেধা, এবং আপনারা জানেন যে একজন প্রার্থী 40টি পছন্দক্রম দিতে পারে। সর্বশেষ একটি অপশন আছে ইএস অপশন বলে পরিচিত। এই 40টির মধ্যে যদি না হয় তাহলে তাকে যে বাংলাদেশের যে কোনো জায়গায় যদি সুপারিশ করা যায় সে যাবে। এর প্রেক্ষিতে আমরা সুপারিশ দিয়ে আসছি। এবং সবচেয়ে আমাদের বড় যে একটি বিষয় যে আমরা কোনো কিছু ম্যানুয়ালি করি না, সব কিছু আমরা অটোমেশন করি। একেবারেই আমরা প্রিলিমিনারি থেকে শুরু করে সমস্ত প্রক্রিয়া আমরা এইভাবে সম্পন্ন করে থাকি। এবং আমি এই প্রতিষ্ঠানের দায়িত্বে আসার পরে আমি অত্যন্ত সন্তুষ্ট একটা বিষয় যে আমাদের এনটিআরসি নিয়ে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে এ পর্যন্ত গত 19 বছরের কোনো রকম আলোচনা করতে কোনো দুর্নামের ভাগে এই প্রতিষ্ঠান হয়নি। আমি এই সুযোগে আমার যারা সহকর্মী আছে এখানে সহকর্মী তাদেরকে আমি আমাদের ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এই ধারা ভবিষ্যতে অব্যাহত রাখার জন্য তাদেরকে অনুরোধ করছি। পাশাপাশি আপনারা যারা সাংবাদিক বন্ধু আছেন আপনারা আজকে আমার এই সংবাদের মাধ্যমে আমি বিষয়গুলো আরও পরিষ্কার করার চেষ্টা করছি। আমরা ইতিমধ্যে 4টি গণবিজ্ঞপ্তি এবং বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে মোট 1,13,329 জন প্রার্থীকে শিক্ষক পদে অত্যন্ত স্বচ্ছতার সাথে, যে জন্য আগেই বলেছি, আমরা নিয়োগ সুপারিশ করেছি। বর্তমানে 96,736টি পদ শূন্য রয়েছে, যার পূরণের লক্ষ্যে আমরা 31 মার্চ 2024 তারিখে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছি এবং 11 জুন তারিখে 22,033 জন প্রার্থীকে প্রাথমিকভাবে আমরা সুপারিশ করেছি। বর্তমানে পুলিশ ভেরিফিকেশন চলছে এবং পুলিশ ভেরিফিকেশনের পরে আমরা চূড়ান্ত নিয়োগ সুপারিশ করব। শিক্ষা মন্ত্রণালয় থেকে সেই 15 সালে জারিকৃত পরিপত্র এর মাধ্যমে কার্যালয়কে শিক্ষকদের সুপারিশ করার ক্ষমতা দেওয়ার পর প্রার্থীগণ নিবন্ধিত ছেড়ে দেওয়া প্রার্থীগণ অনেক রিট মামলা দায়ের করেন। তার মধ্যে রিট পিটিশন নম্বর 1324 2017 সালের সহ 166টি মামলা 31 শুনানি করে হাইকোর্ট বিভাগ রায় প্রদান করেন। রায়ে 7টি নির্দেশনা প্রদান করা হয়। এই 7টির মধ্যে একটি নির্দেশনা ছিল সর্বদাই মেয়াদ থাকবে আজীবন এবং অন্য আরেকটি অবজারভেশন ছিল নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের বয়সসীমা নির্ধারণ করতে হবে। এই যে মামলাটির কথা বললাম, হাইকোর্ট বিভাগের রায়ের বিরুদ্ধে পরবর্তীতে সিভিল আপিল দায়ের করা হয় 71/2023 সালে এবং সিভিল আপিল 71/2023 বর্তমানে মামলাটি এখনো আপিল বিভাগে চলমান রয়েছে। রিট মামলা আদালতের নির্দেশনা অনুযায়ী সরকার কর্তৃক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের জন্য 35 বছর নির্ধারণ করা হলে তা চ্যালেঞ্জ করে অনেকগুলো রিট মামলা দায়ের করা হয়। রিট মামলাগুলো সিভিল পিটিশন ফর লিভ টু আপিল
নম্বর 3900/2020 সনে সরকার কর্তৃক নির্ধারিত 35 বছর বহাল রেখে মহামান্য আপিল বিভাগ গত 11 অক্টোবর 2020 তারিখে রায় প্রদান করে। এই কার্যালয়ের উপর নিয়োগ সুপারিশের দায়িত্ব বর্তমান সরকার কর্তৃক প্রদান করার পর থেকে 13 থেকে 17তম ব্যাচের নিবন্ধন পরীক্ষা গ্রহণ করা হয়েছে। এই সকল ব্যাচের নিয়োগ সুপারিশ প্রদান করার ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ হতে জারিকৃত সর্বশেষ এমপিও নীতিমালা অনুসরণপূর্বক নিয়োগ সুপারিশ আমাদের দিতে হয়। এক্ষেত্রে সংশ্লিষ্ট এমপিও নীতিমালা বিধান লঙ্ঘনের কোনো সুযোগ নেই। এমপিও নীতিমালা অনুযায়ী এমপিওভুক্ত প্রার্থীদের বয়সসীমা 35 বছর। 35 বছর ঊর্ধ্বের প্রার্থীগণের নিয়োগ সুপারিশ বা এমপিও করণের আইনগত কোনো সুযোগ নেই। 13 ও 14তম ব্যাচের নিবন্ধনগণ নিয়োগের দাবিতে অনেকগুলো রিট মামলা করে। মামলাগুলো সিভিল ডিবি পিটিশন নম্বর 195/2020। ওই রিভিউ মামলা রায়ে প্রার্থীগণের সনদপত্রের মেয়াদ ইস্যুর তারিখ থেকে 3 বছর বহাল থাকবে মর্মে রায় প্রদান করা হয়। আমরা জানি অ্যাপিলেট ডিভিশন যে সিদ্ধান্ত নেয় সেটি সেই রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণের প্রতিটি নাগরিকের বাধ্যতামূলক সর্বোচ্চ সিদ্ধান্ত। সেই আপিলের রায়ে যে কতগুলো করা হয়, এক নম্বর হচ্ছে নিবন্ধনে যে সনদ এনটিআরসিতে দেওয়া হয় তার মেয়াদ 3 বছর নির্ধারণ করা হয় এবং প্রার্থীদের বয়স সীমা 35 বছর নির্ধারণ করা হয়। এই দুটি বিষয়ের মধ্যে যেটা আগে ঘটবে সেটাই কিন্তু হবে। কারণ যদি 35 বছর হয়ে যায় সেটি হবে, অথবা সার্টিফিকেটে 3 বছর যদি পার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তারা সুপারিশের সুযোগ তারা পাবেন না। আমাদের বক্তব্য এই যে বিদ্যমান যেটি রায়, এই রায়টি আরেকটি রায় দ্বারা বাতিল না হওয়া পর্যন্ত এর বাইরে কাজ করার আইনগত সুযোগ এই কার্যালয়ে নেই। এটা অত্যন্ত পরিষ্কারভাবে আপনাদের সামনে জাতির সামনে প্রকাশ পেয়েছি। আমরা 2015 সালের সংশোধিত যে পরীক্ষা বিধি সেখানেও সনদের মেয়াদ 3 বছর করা হয়েছে সেই নিয়ে আলোচনা এবং অ্যাপিলেট ডিভিশনের যে সিদ্ধান্ত এবং আমাদের যে সংশোধিত বিধি সেটি 25 বছর পর্যন্ত সীমাবদ্ধ রয়েছে। আমরা এনটিআরসি আমরা যে মহামান্য আপিল বিভাগের রায় অনুসরণ করে আমরা সমস্ত কার্যক্রম পরিচালনা করে আসছি। এখানে একটি বিষয় উল্লেখযোগ্য, 1 থেকে 12তম যারা নিবন্ধন প্রার্থী সেখানে এনটিআরসির ম্যান্ডেট ছিল শুধুমাত্র সার্টিফিকেট দেওয়া। এই সার্টিফিকেট হচ্ছে আপনার কবে নিয়োগের একটা শর্ত পূরণ, অর্থাৎ যারা সার্টিফিকেটধারী হবেন তারা বাংলাদেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যখন বিজ্ঞপ্তি হবে তিনি তার যোগ্যতা আছে বলে সেই সার্টিফিকেটে আবেদন করবেন এবং গভর্নিং বডি অথবা ম্যানেজিং কমিটির ক্ষেত্রে বিশেষে তাদের সিদ্ধান্তের প্রেক্ষিতে সেটা নিয়োগ পাবেন। সেক্ষেত্রে এনটিআরসি যে নিয়োগ সংক্রান্ত কোনো কার্যক্রম আইনগত কোনো ভিত্তি আসলে আমাদের নেই। এরপরে বেসরকারি শিক্ষা নিবন্ধন কর্তৃপক্ষ কর্তৃপক্ষ আইন 2005-এর 10-এর সাবসেকশন 2 অনুযায়ী কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত শিক্ষকদের তালিকায় অন্তর্ভুক্ত নিবন্ধিত প্রত্যয়নকৃত না হলে কোনো ব্যক্তি কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে নিয়োগের জন্য বিবেচিত হবেন না, যা প্রারম্ভিক বক্তব্যে আমাদের কার্যালয়ের সচিব মোবাইল রহমান বলেছেন। আমরা 1 থেকে 12 অনুকূলে যে সনদপত্র দিয়েছি শুধুমাত্র প্রার্থীগণ শিক্ষক হিসেবে আবেদন করার জন্য যোগ্য হবেন, সেটি কিন্তু পরিষ্কার। তাদের ওই সার্টিফিকেট হচ্ছে যোগ্যতা প্রমাণ। যেমন আমরা যারা সরকারি কর্মে নিয়োজিত আমাদের এখন যেটি আছে সর্বশেষ যে আমাদের 4 বছর মেয়াদী যদি সম্মান হয় সেটি অথবা মাস্টার্স ডিগ্রি সেটি দিয়ে বিসিএস এর মাধ্যমে বিভিন্ন ক্যাডারে অন্তর্ভুক্ত হতে হয়। অর্থাৎ এমএ পাশের সার্টিফিকেট কিংবা সম্মানের 4 বছর মেয়াদী সম্মানের সার্টিফিকেট হচ্ছে আমার আবেদন করার যোগ্যতা। 1 থেকে 12 পর্যন্ত তাদের সনদে যেটি ছিল সেই জিনিসটি ছিল। এটা কোনো সুপারিশ দেওয়ার কোনো নিশ্চয়তা ছিল না, ম্যান্ডেটরি ছিল। এবং আমরা আবারও বলছি যে সনদপত্র প্রদান করা হয়েছিল সেই সনদপত্র এবং চাকরি নিশ্চয়তা প্রদান করেন। কিন্তু এই বিষয়ে কিছু সংখ্যক ব্যক্তিগত এবং পেশাজীবী অসৎ উদ্দেশ্যে নিবন্ধনকৃত প্রার্থীগণকে বিভ্রান্তিকর তথ্য প্রদান করে এই কার্যালয়ের স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করার প্রয়াস চালাচ্ছে। আপনারা যারা শিক্ষা নিয়ে কাজ করেন আপনারা সম্যক অবহিত এই বিষয়গুলো নিয়ে। 1 থেকে 12তম নিবন্ধনী মন্ত্রণ বিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ চেয়ে মহামান্য হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করেন 2024 সালে, যেটি হচ্ছে 2568 নম্বর। মহামান্য হাইকোর্ট বিভাগ পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে পিটিশনের আবেদনপত্র গ্রহণের জন্য এই কার্যালয়কে নির্দেশ দেন। আপনারা জানেন
হাইকোর্টের আদেশ আমাদের সরকারি কর্মে নিয়োজিত আছে, একেবারে সর্বোচ্চ পর্যায়ে শিক্ষক করা হলে আমরা সেটা এক্সিকিউট করতে পারি না। সেই জন্য আমরা এই যে আদেশটা হাইকোর্টের ছিল, মহামান্য হাইকোর্টের, তার প্রেক্ষিতে আমরা মহামান্য আপিল বিভাগে আমরা সিভিল পিটিশন ফর রিট টু আপিল করি 1148 নম্বর ওই মামলার প্রেক্ষিতে, উদ্ভূত মামলার প্রেক্ষিতে। আপিল বিভাগ, মহামান্য আপিল বিভাগ হাইকোর্ট বিভাগের যে রায়, সেটি 2024 থেকে স্থগিতাদেশ দেন। সেই অনুযায়ী এখন ইন্টারেস্টে কার্যক্রম চলছে। তার মানে কি, তারা আবেদন করার কোনো সুযোগ নেই। যেহেতু হাইকোর্টের আদেশ স্থগিত করার অর্থ বিদ্যমান হচ্ছে তাদের বয়স 35 অতিক্রান্ত এবং 3 বছর সনদের মেয়াদ, সেই কারণে তাদের আবেদন করার কোনো সুযোগ নেই, এটি পরিষ্কার। এর উল্লেখ্য যে প্রথম থেকে 12তম এবং 13 ও 14তম ব্যাচের যে সকল প্রার্থী বিভিন্ন দাবি উত্থাপন করে আন্দোলন করছেন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিভিন্ন ধরনের কমিটি প্রকাশ করছে, আমাদের কাছে অনেক অভিযোগ করেছেন উক্ত কমিটির মাধ্যমে চাঁদা সংগ্রহ করে এনটিআরসি সরকারের এনটিআরসি এবং তথা সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে, যার ফলে এনটিআরসি তথা সরকারের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে। কিছু সংখ্যক ব্যক্তিগত প্রার্থীগণকে মামলায় জিতিয়ে দেবেন এমন প্রতিশ্রুতি প্রদান করছেন এবং সেজন্য মামলা পরিচালনার ব্যয় নির্বাহের নামে চাঁদা সংগ্রহ করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করছেন এবং জনগণকে বিভ্রান্ত করছেন। তাদের এখানে কার্যক্রম ফলে আমাদের যে স্বাভাবিক কার্যক্রমে বাধাগ্রস্ত হচ্ছে। আমরা স্বাভাবিক কার্যক্রমের পরে আমাদের এখনো প্রায় 3.5 মতো মামলা পেয়েছি এবং আমাদেরকে একটা সেকশনে আছে শুধু হাইকোর্টে করে থাকতে হয়। তো আমার যদি এই বিষয়গুলো না থাকতো তাহলে আমরা কিন্তু আমাদের কার্যক্রম আরো গতিশীল জানতে পারতাম। 16তমের প্রতিশ্রুত প্রার্থীরা বয়স শিথিল করার জন্য আবারও তারা রিট মামলা করে 4190 নম্বর রিট মামলা করে আরেকটি 4250 মহামান্য হাইকোর্ট বিভাগে দায়ের করেন। হাইকোর্ট বিভাগ পিটিশনের জন্য নতুন নির্দেশনা প্রদান আবারও নির্দেশনা দেন যে তাদের কনসিডার করার জন্য, কিন্তু যথারীতি আইনের বিধান অনুযায়ী আমরা সেটির বিরুদ্ধে মহামান্য আপিল বিভাগে সুপ্রিম কোর্টে আপিল বিভাগে সিভিল ডিসপিটিশন 337 এবং 338/2024 আমরা দায়ের করি এবং অন্য আপিল বিভাগ গত হাইকোর্ট বিভাগের রায়ের উপর গত 22 তারিখে স্থগিতাদেশ প্রদান করে, অর্থাৎ হাইকোর্টের দেওয়া যে রায় সেটি নাল অ্যান্ড হোয়াইট, যেহেতু ঊর্ধ্বতন আদালত এটি স্থগিতাদেশ দিয়েছে। পিটিশনের রায় স্থগিতাদেশ ভ্যাকেট করার জন্য আবার আবেদন করে। আপনারা চিন্তা করেন একটা প্রসেস, একই জিনিস কতবার করা যাচ্ছে। একবার হচ্ছে আমরা যাচ্ছি, তারা আবারও স্থগিতাদেশ দেওয়ার জন্য আবারও তারা আবেদন করছেন ভ্যাকেট করার জন্য। সবশেষ আমাদের 6/5 মে মাসের 6 তারিখে মহামান্য প্রধান বিচারপতির নেতৃত্বে যে ফুল বেঞ্চ শুনানি করে গত 6/5/20 তারিখে পিটিশনারদের দাবি নামঞ্জুর করে সরকারের পক্ষে আবেদন করে এবং এটি এখন বিদ্যমান। অর্থাৎ তারা যে ভ্যাকেট করার জন্য যে আদেশটি তা কামনা করলেন হাইকোর্টের আদেশের অনুযায়ী, সেটি মহামান্য আপিল বিভাগ মহামান্য প্রধান বিচারপতির নেতৃত্বে ফুল বেঞ্চ কোর্ট এটি তাদের দাবি নামঞ্জুর করেন এবং আমাদের সরকার পক্ষে রায় দেন, অর্থাৎ সেই 3 বছর সার্টিফিকেট মেয়াদ এবং 35 বছর বয়স। আপনারা সাংবাদিকরা যারা আপনারা নাগরিক দর্পণ, আমি মিডিয়াতে কথা বলছি, পরে আপনাদের সাথে ব্যক্তিগত পর্যায়ে কথা হলে আরো কথা বলার সুযোগ থাকবে। আপনাদের কাছ থেকে আমরা সবসময় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আশা করি। আমি এই প্রসঙ্গে বলি, আপনারা যারা শিক্ষাবিদে কাজ করেন শুধু তারাই নয়, সাংবাদিক সমাজের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া, আপনারা যদি এনটিআরসি এর যদি কোনো রকম কোনো লোফল পেয়ে থাকেন, আমি আমার কার্ড দিয়ে দিলাম, আমি নাম্বার বলবো, আপনার ব্যক্তিগত পর্যায়ে যদি যোগাযোগ করেন, গোপনীয়তা বজায় থাকবেন, আপনি শুধু বলবেন যে আমার অফিসের অমুকের মাধ্যমে এরকম কোনো দুষ্কর্ম হচ্ছে কিংবা সে অন্য কোনো কারোর সাথে কনাইভান্স আছে, আপনারা দেখতে পারবেন। আইন অনুযায়ী তার পরিষ্কার বলছে আপনাদের সামনে, জাতির আপনাদের মাধ্যমে জাতির সামনে বলতে চাচ্ছি, যদি কোনো অপরাধ প্রমাণিত হয়ে থাকে সে নিশ্চিত কথা দিতে পারি তারা আইনের আওতায় আসবে এবং তারা শাস্তির সম্মুখীন হতে হবে। আপনাদের কাছে আমরা যে কথাটি বলতে চাচ্ছি, যে বিষয়গুলো বললাম, যে আপিল বিভাগের সর্বশেষ যে রায় সেই অনুযায়ী কিন্তু আমরা এই সংক্রান্ত যত আইন কানুন বিধিবিধান এগুলো দেখেই আমরা কাজ করি এবং সেই আলোকেই আপনাদেরকেও যথাযথ যদি প্রতিবেদন করেন তাহলে সেটি আমার প্রতিষ্ঠান এবং সরকারের শক্তিশালী করবে। প্রত্যেক সত্যটা আপনারা উপস্থাপন করবেন যাচাই বাছাই শেষে,
তাই আমাদের জন্য আমি আমার প্রতিষ্ঠান এবং বাংলাদেশের নাগরিকগণ আপনাদের অনেক বললাম সাংবাদিক সম্মেলনে যেটা বলার বিষয় এই বিষয়ের বাইরে আপনাদের কারণেই আমি বলি যে এখনো এই সমাজে দায়বদ্ধতা আছে, দায়বদ্ধতা আছে এবং যেটা আমাদের সরকারি বিভিন্ন অর্গান ফেল করেছে আপনারা ফেল করেন। আপনাদের উদ্ঘাটনের মাধ্যমে আমরা কিন্তু সেই বিষয়গুলোকে নিয়ে আসছি। আমি আপনাদের কাছে সেরকম দায়িত্বশীল সাংবাদিকতা আপনাদের কাছে প্রত্যাশা করি এবং একই সঙ্গে আমরা যে বক্তব্যটি দিলাম আশা করি এই বক্তব্যের মাধ্যমে আমাদের যে প্রার্থীদের মধ্যে যে বিভ্রান্তি সেইগুলো আশা করি আপনাদের মধ্যে দূর হবে। পরিশেষে আবারও বিরোধিতা শুধু বলতে চাই এই টিআরসি আইন প্রচলিত আইন কানুন এবং মহামান্য আপিল বিভাগ বিভিন্ন সময় যে আদেশ প্রদান করে থাকেন সেটি প্রতিপালন করে সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে সফটওয়্যার এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সময় প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগে প্রদানে বদ্ধপরিকর। এটি আমার এই বিষয়ে বক্তব্য। আমি আপনারা জানেন আমি শেষ করার পূর্বে একটি বিষয়ে আপনাদের সহযোগিতা চাচ্ছি। আগামী 12 এবং 13 তারিখে 12 তারিখে স্কুল এবং স্কুল টু পর্যায়ে বিভাগে 8টি বিভাগের সহ জেলা স্তরের পরীক্ষা হবে এবং 13 তারিখে কলেজ পর্যায়ে পরীক্ষা হবে। আমি নিজেও রাজশাহী এবং রংপুর দুটি জায়গায় পরীক্ষা দেখার জন্য আপনাদের সম্মেলন শেষ করে আমি রওনা দেব রংপুরের উদ্দেশ্যে এবং কালকে পরীক্ষা রংপুরে দেখে পরশুদিন রাজশাহী দেখার পর আমি আবার এখানে আসার ইচ্ছা পোষণ করি। তো আপনারা পরীক্ষা বিষয়গুলো যেভাবে আবেদন করবেন আমি আবারও বলছি এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের দায়িত্ব সহযোগিতা আমার এই প্রতিষ্ঠানকে সম্বোধন করতে সাহায্য করবেন। আপনারা আমাদের আহ্বানের সময় যথাসময় এসেছেন এবং আপনারা যে অংশগ্রহণ করেছেন আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগতভাবে আমি আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং অব্যাহত সহযোগিতা আপনাদের প্রধানের অঙ্গীকার করছি এবং আপনাদের কাছে একইভাবে ন্যায়ালোক যে সহযোগিতা সেটি প্রত্যাশা করে আমার বক্তব্য শেষ করছি। আপনাদেরকে পুনর্বার ধন্যবাদ। আসসালামু আলাইকুম, শুভ সকাল। ধন্যবাদ স্যার আপনার লিখিত বক্তব্য এবং সাথে সাথে অন্যান্য বিষয়গুলো উপস্থাপন করার জন্য। আপনাদের এই স্যারের উপস্থাপনার প্রেক্ষিতে আপনাদের যদি প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই করবেন, আমরা চেষ্টা করবো আপনাদের সেই প্রশ্ন দেওয়ার জন্য। আমি এক এক করে আপনারা একটু যিনি বলবেন তিনি একটু বলবেন যে আমি বলবো, সেইভাবে সবার প্রশ্ন আমি নিতে পারবেন। হ্যাঁ, শুরু করবো। হ্যাঁ, নিশ্চয়ই। আমি হচ্ছে বিষয়টা ক্লিয়ার করার জন্য আর কি, ক্লিয়ার করার জন্য জিজ্ঞেস জানতে চাচ্ছি যে সর্বশেষ আইন অনুযায়ী বা সিদ্ধান্ত অনুযায়ী হচ্ছে যে একজন মানুষ যে সংস্থা পাবে তার 3 বছর মেয়াদ থাকবে এবং 35 বছর বয়সের বেশি হলে সে আর আবেদন করতে পারবে না বা সনদ নিতে পারবে না। এখন যদি কোনো টিচার বা বেসরকারিভাবে শিক্ষক শেষ সময়ে এসে 35 বছর বয়স আছে এবং 3 বছর মেয়াদ আছে, এই অবস্থায় যদি সে নিয়োগ পান, পরবর্তীতে চাকরি থাকা অবস্থায় যদি তার সনদের মেয়াদ শেষ হয়ে যায় এবং 35 বছর অতিক্রম করে, সেক্ষেত্রে কি এটাতে কোনো প্রাতিষ্ঠানিক ঝামেলা হবে কিনা বা কোনো সমস্যা পড়তে হবে কিনা? এটা একটা আইডিয়া হচ্ছে যে তাহলে কি এই সময়ে সনদের মেয়াদ এবং বয়স পার হয়ে গেলে সে দ্বিতীয়বার কোনো আবেদন করতে পারবে না সনদের জন্য। যেটা প্রশ্ন করেছেন সেটি হলো যে সনদের মেয়াদ আমরা স্যারের বক্তব্যে আমরা বলছি 3 বছর। এটা আমাদের পরীক্ষা বিধিতেও আছে, অ্যাজ ওয়েল এজ হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুযায়ী গভর্নমেন্ট এটা নির্ধারণ করেছে এবং সেটা এখন পর্যন্ত অ্যাপিলেট ডিভিশনের রায় অনুযায়ী বহাল আছে 3 বছর। আর আরেকটা হচ্ছে এন্ট্রি লেভেলে আমাদের 35 বছর পর্যন্ত সরকারি বয়স হচ্ছে 30 এবং 35 হচ্ছে বেসরকারি, যেহেতু বেসরকারি ক্ষেত্রে স্কোপটা অনেক বেশি আছে, সরকারি ক্ষেত্রে কম আছে, যার কারণে 30 বছর হওয়ার পরেও যাতে সুযোগ পায় এই জন্য কম্পিটিটিভভাবে একটা নির্ধারণ করেছে। এটা শুধুমাত্র এন্ট্রি পর্যায়ে, শুধু চাকরিতে যোগদানের ক্ষেত্রে। এরপরে ওর চাকরি ওর সনদ বা বয়সের কোনো আর এখানে কোনো বার বা কোনো কিছু নাই। চাকরির বয়স চলে যায় অথবা সনদের মেয়াদ চলে যায়, সে চাকরি করতে থাকবে। আমাদের যেমন আমরা চাকরি শেষের দিক চলে আসছে, আমরা 30 বছর আমাদের ছিল কাট অফ ডেট ঢোকার জন্য। সেক্ষেত্রে আমরা আজ থেকে 28 বছর 30 বছর কেউ আগে ঢুকেছি, যার আমরা শুধুমাত্র 16 এবং 17 ব্যাচ যারা নিবন্ধন পেয়েছে শুধুমাত্র তারাই আপনার এই সুযোগটা পেয়েছে এবং তাদের বয়স 35 আছে
এবং সনদের মেয়াদ 3 বছর। এইটাই শুধু তারা দ্রুত ছিল, যার কারণে আপনারা দেখেছেন যে 96,000 বিজ্ঞপ্তি দিয়েও আমরা মাত্র 22,033 জন ফিল আপ করতে পারছি। কারণ হচ্ছে যে আসলে আমাদের ক্যান্ডিডেট নাই এই ক্রাইটেরিয়া অনুযায়ী। আমরা 18তম নিচ্ছি, আগামী 12-13 তারিখে পরীক্ষা হবে, এরপর আমরা ভাইবার দুটোর সময় আমরা এই বছরে হয়তো আবার বিজ্ঞপ্তি দিব। যদি ওখান থেকে আমরা পাই ওগুলো আমরা আবার ফিল আপ করার চেষ্টা করবো। এই হচ্ছে আমাদের। স্যার আমার দুইটা প্রশ্ন ছিল স্যার। আপনারা সনদের মেয়াদ নির্দিষ্ট করেছেন এবং বয়স 35+, এটা আমরা সবাই খুব ভালোভাবে বুঝেছি বিষয়টি। কিন্তু স্যার আমার বিষয়টা হচ্ছে যে 17তম শিক্ষক নিবন্ধনে যারা উত্তীর্ণ হয়েছে তাদের মধ্যে 739 জন আবেদনের সুযোগ পায়নি বয়স সংক্রান্ত জটিলতায়, এবং তাদের পরীক্ষা নিতে তো স্যার আসলে প্রায় 4 বছরের মতো সময় লেগেছে। এটা আপনারাও জানেন, আপনারা মন্ত্রণালয়ে চিঠিও পাঠিয়েছিলেন, মন্ত্রণালয় আপনাদের একটা ফিডব্যাক দিয়েছে, শেষ পর্যন্ত আদালতে বিষয়টি করিয়েছে এবং আদালত একটা নির্দেশনা দিয়েছে। আসলে এই যে 739 জন, এটা তো হচ্ছে আপনাদের সন্তানের মতো বা হচ্ছে আপনারা অভিভাবক তাদের। এখন তাদেরকে আসলে স্যার এইভাবে ফেলে দেওয়া বা এইটা কতটা যুক্তিযুক্ত বলে আপনার মনে হয় স্যার? এটা একটা বিষয়। আর একটা স্যার, আমরা সাম্প্রতিক সময়ে শিক্ষা মন্ত্রণালয়ের একটা সংবাদ সম্মেলন হয়েছিল, সেখানে শিক্ষামন্ত্রী মহোদয় বলেছিলেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ তারা দেয় না, এটা NTRC সুপারিশ করে, NTRC এর মাধ্যমে নিয়োগ হয়। তো আসলে তাদের যদি বদলি বা প্রতিষ্ঠান পরিবর্তনের বিষয়টি এটি NTRC-কেই উদ্যোগ নিতে হবে বা তাদেরকে এই বিষয়টি দেখতে হবে স্যার। এখন এই দুটি বিষয় স্যার। জি স্যার, আমার কাছে আছে স্যার। জি স্যার, এটা স্পষ্ট করে। আচ্ছা, আমি শিহাবের প্রশ্নের উত্তর দিচ্ছি। জি আমি কিন্তু সংবাদ সম্মেলনের যে প্রশ্ন সেটা চলে গেছে, প্রশ্নের উত্তর দিচ্ছি। জি স্যার। সেটা হচ্ছে ডেইলি ক্যাম্পাসের সাংবাদিক শিহাব যে প্রশ্ন করেছেন যে 739 জন স্যার। 739 আমি যদি 1 থেকে 12তম সহ 4-5 হাজার যারা আন্দোলন তাদেরকে দিতে পারতাম, আমার চেয়ে বেশি কেউ খুশি হতো না। কারণ আমি জানি বাংলাদেশের প্রেক্ষিতে একটা চাকরি পাওয়া মানে শোনা হয়নি পাওয়া। কিন্তু আমি আসলে সত্যিকার অর্থেই 100% আন্তরিকতা থাকা সত্ত্বেও আমি একটা হেল্পলেস আন্ডার। আইনে যখন পারি নাই তখন আমি তাদেরকে পরামর্শ দিয়েছি যে আপনারা যারা সাংবাদিকতা করেন, বিশেষত শিক্ষা দিকের সাথে যারা জড়িত, আপনারা জানেন যে আমি একটা উদাহরণ দিয়ে বলেছি যে আমি যখন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কর্মরত ছিলাম করোনাকালীন, তখন কিন্তু আমরা যখন জানলাম যে অ্যানেস্থেসিস্ট হচ্ছে মূল চিকিৎসক, এই যে আইসিইউতে যাওয়ার চিকিৎসা, এবং আমাদের তখন অ্যানেস্থেসিস্ট ছিল না। আমরা বিজ্ঞপ্তিতেও বারবার বিজ্ঞপ্তিতে ফেল করছিলাম, কারণ এখানে কেউ আসতে চায় না, এন্ট্রি লেভেলে 9 গ্রেডে কেউ আসতে চায় না। পরবর্তীতে আমরা 9ম গ্রেডে সরাসরি 5ম গ্রেডে এবং বয়স এক্সাম করে 50 বছর করার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যুক্ত করতে সামাজিক পাঠাই এবং মাননীয় প্রধানমন্ত্রী ইনস্ট্যান্টলি সেটা অনুমোদন পায়। ফলে আমরা 492 জন লোককে অ্যানেস্থেসিস্ট আমরা নিয়োগ দিয়েছিলাম করোনাকালীন, এবং তারা করোনা চিকিৎসার ক্ষেত্রে আমি বলবো যে সর্বোচ্চ অবদান রাখাতে বাংলাদেশের মতো জনবহুল দেশে আমাদের মৃতের সংখ্যা আপনি যদি কম্পেয়ার করেন, আপনার সাংবাদিক আপনাদের কাছে আমাদের চার মতো বেশি। আমেরিকা বলেন, ব্রাজিল বলেন, ইন্ডিয়া বলেন, অন্য যে কোনো ইচ্ছে আমরা কিন্তু অনেক ভালো অবস্থায় আছে। আমাদের এখনো 30,000-এর মতো মানুষ মারা গেছে। তো আমি তাদেরকে বলেছিলাম উদাহরণ যেহেতু আছে, এটি করার ক্ষেত্রে এটা আপনাদেরই করতে হবে। পথটা কি? আপনারা যদি মাননীয় প্রধানমন্ত্রী একমাত্র যিনি চিফ এক্সিকিউটিভ অফ দ্য গভর্নমেন্ট, যিনি যার নামে আমরা কাজ করি এই দেশে, তিনি যদি তার কাছে পৌঁছে যায়, তিনি যদি বলেন যে ঠিক আছে 40 বছর, এখন কাজ পাওয়ার সঙ্গে সঙ্গে আমি 40 বছর বলতে যাতে থেকে দিব আমি বলেছি। এবং এটা পথ কি? আমি তো সরাসরি একটা আমার যাওয়ার যে জায়গা সেটা কোথায়, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সরাসরি যাওয়া যাবে না। তাহলে কি হবে? মিনিস্ট্রির মাধ্যমে, মিনিস্ট্রিতে এক্সিকিউটিভকে মাননীয় মন্ত্রী, আমরা তাদেরকে বলেছি মাননীয় মন্ত্রীর সম্পর্ক থেকে যদি তোমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে কথা বলতে পারো, উনি যদি করেন একমাত্র এছাড়া তোমাদেরকে আইনগতভাবে সাহায্য করার NTRC কেন বাংলাদেশের কোনো সংস্থা নেই। কারণ অ্যাপিলেট ডিভিশন যখন সিদ্ধান্ত দেয় সেখানে ওই সিদ্ধান্ত বাইপাস করার মতো ক্ষমতা করা নাই। কিন্তু এক্সিকিউটিভ পাওয়ার বলে একটা কথা আছে, যেটি আমি বললাম সেটি মাননীয় প্রধানমন্ত্রীর আছে। আমরা তাদেরকে সেভাবে পরামর্শ দিয়েছি, তারা বারবার আমাদের সহযোগিতা চেয়েছে, আমরা চেষ্টা করেছি, এমনকি তাদের যোগাযোগ করার জন্য আমরা মন্ত্রণালয়ে যোগাযোগ করে তাদের ব্যবস্থা করার চেষ্টা করেছি। কিন্তু আমাদের মাননীয় মন্ত্রী, উনি আইনত মানুষ, আমরা জানেন প্রতিষ্ঠা, তিনি তার কথা হচ্ছে যে সে পরের যে প্রশ্নটা বলছে যে আমরা নিয়োগকর্তা না, আমরা সুপারিশ দিচ্ছি, যে সুপারিশটা অলমোস্ট বাধ্যতামূলক, সেটা দিতে হবে। যোগ্যতা যেহেতু সার্টিফিকেট ওরা পরীক্ষায় আগে যে নেওয়া ছিল সে বিষয়ে নিতে হবে,
তাদের যদি কোনো অসুবিধা থাকে না দিতে পারে সেটা আমাদের জানাতে হবে এবং আমাদের সুপারিশ দেবো সেটা অলমোস্ট এভিডেন্ট দিতে হবে। তাহলে আপনি দেখেন যে আইনগতভাবে আমাদের সুযোগ আছে কিনা। আমি এবং তারা ওখানে আসলে গত কয়েকদিন আগে আসছে, আমরা তাদেরকে বলছি আমাদের যেটা বলছে যে আমাদের প্রতিমন্ত্রীর সাথে দেখা করছেন, কিন্তু প্রতিমন্ত্রী প্রদেশ শিক্ষামন্ত্রী মহোদয়কে এই করতে পারেন নাই যে তাদের সাথে পছন্দের বিষয়। আমি সর্বশেষ যেটা আমার অবস্থা, আমি আমার অসহায়তার কথা বলেছি, আমি তাদেরকে পথ দেখানোর চেষ্টা করেছি যে পথে হাঁটলে তাদেরই হাঁটতে হবে, আমার আসলে ওই পথে আমার হাঁটার সুযোগ নেই। কিন্তু আমি পাবলিক সার্ভেন্ট, আমার একটা জুরিসডিকশন আছে, গোয়াল এলাকায় গরু যতটুকু দড়ি থাকবে দড়ি যতটুকু গুরুদের বাইরে যাওয়ার সুযোগ হবে। আশা করি এই প্রশ্নের উত্তর আপনারা অনুধাবন করবেন। স্যার ওই সাপ্লিমেন্ট করেছে ইন্ডেক্সধারীদের যেটা শেয়ার যে প্রশ্নটা করেছেন মন্ত্রী মহোদয় কি বলেছেন যে বদলির বিষয়টা, জি স্যার। বদলির বিষয়টা এনটিআরসি নিয়োগ দেয়, এনটিআরসি বদলি করবে। আসলে বিষয়টা স্যার এটা আলাদা কোনো বিজ্ঞপ্তি বা প্রতিষ্ঠান আমি একটা এই প্রসঙ্গটা আমার বলেছিল না, আমি ব্যক্তিগত কথা বলি। আমি গত প্রিলিমিনারি পরীক্ষার আগে বরিশালে গিয়েছিলাম। বরিশালে জেলা প্রশাসক সম্মেলনের পক্ষে কেন্দ্রীয় পর্যায়ে যারা সবাইকে নিয়ে কথা বলেছিলাম, পুলিশ বিভাগ ছিল, সবার সাথে শিক্ষার সাথে সংশ্লিষ্ট সাংবাদিকরাও ছিলেন। আমি দেখলাম যে এখানে একটা মেয়ে কুয়াকাটাতে বাড়ি হচ্ছে কুয়াকাটা পোস্টে করার এবং দেওয়ায় নিউলি ম্যারিড। আমি কিছু মাস বছর ধরে দিয়েছিলাম বাংলাদেশ। আমি ব্যক্তিগতভাবে এটা আমার খুব খারাপ লাগছে এই কারণে যে এটা ওই মেয়েটা যেখানে উপস্থিত তাদের কনজুগাল লাইফ হ্যাম্পার হচ্ছে এবং ওই মেয়েটা যদি দুইবার আসে যে টাকা বেতন পায় এটা আসলে সব শেষ। আমি প্রথম মাননীয় শিক্ষামন্ত্রীকে আমার নিয়ে আসলাম, বলছি যে স্যার আসলে একটা কিছু যদি করা যায়, যেহেতু তারা চাকরিতে আছে, যদি করা যায় তাহলে উপকৃত হবে। আমি যদি ওকে যদি রংপুর থেকে বরগুনাতে আনতে পারি বা পটুয়াখালীতে আনতে পারি তাহলে সে একটা জেলা সম্পর্ক তার কালচারের সাথে রংপুরের কালচার নেবে। তারপরে একজন মহিলা এইসব চিন্তা করে বলছি, মানুষ যেটা সে ঠিকই বলছে। মাননীয় মন্ত্রী আমি একটা ভিডিও করিয়েছি, আমি উদ্যোগ নিয়ে ভিডিও করেছিলাম। মাননীয় মন্ত্রী এইভাবেই বলেছেন যে আসলে আপনি যে দিব আপনাকে নিয়োগ করতে এই প্রশ্ন উত্তর দিতে পারেন, আসলে আপনি নিয়োগ করতে না, তাহলে আপনি নিয়োগ করতে না হলে আপনাকে বদলি করবেন। অনেক কথা হয়েছে, শেষ আমি যেটা বলেছি স্যার, একবারে সামান্য রিজেক্ট না করে আমরা গ্রহণ করে যদি এমনও করা যায় যে পারস্পরিক বদলি যদি করা যায় তাহলে 10% লোক উপকৃত, 5% লোক কিছু তো হবে, সেটা সেই পর্যায়ে আছে। কিন্তু আমি দেখেছি এরপরে মাননীয় মন্ত্রী বিভিন্ন ফোরামে কিন্তু ওই কথাটাই বলছেন যে আমরা নিয়োগ করতে না আমরা নিয়োগ করি। তো আমরা তো চেষ্টা অব্যাহত রাখছি। আমি আন্তরিকভাবে বিশ্বাস করি আমাদের প্রচেষ্টা যদি 5% বা লোক উপকৃত হয় তাহলে তো হবে। আমি চেষ্টা করছি। আর এই ধরনের কথা মাননীয় মন্ত্রী বলেন যেটা বলছে এটাই বলছে। আর সবচেয়ে বড় কথা গুজবের দাম পাওয়া কিন্তু বেশি, সোর্সে না গেলে এটা পাত্রই থাকে বিষয়গুলো আপনার একটু মনোশীলতা চিন্তা করেন, দেখবেন নিশ্চয়ই আমাদের সাথে আর কি একটু বসে চলে যান না, ঠিক আছে একটু বসে আপনাদের একটা অনারিয়া আছে। স্যার আপনার নাম্বারটা আমি তো আমার নাম্বারটা বলি, আমার আমি এটা আমার ব্যক্তিগত নাম্বারটা বলি। রজব কার্ড দিলে কার্ডের নাম্বার দিলাম 10 নাম্বার। হ্যাঁ এই জন্য নাম আপনি যদি লিখে নেন 0712 08 0983। আপনাদের উপস্থিত আছেন দয়া করে আমার এই নাম্বারে টেক্সট করে আপনার নাম এবং আপনি কোন প্রতিষ্ঠানে কাজ করেন আর আপনার ব্যক্তিগত মোবাইল নাম্বারটা দিন নাম সেভ করে রাখবেন যাতে আমাদের মধ্যে যোগাযোগটা ভালো থাকে। নাম্বারটা একবার বলুন। 0712 08 0983। স্যার কল রিসেপ্ট টু রিসেপ্ট করে স্যার আরেকটা বিষয় বললাম ওইভাবে আমি বুঝতে পারবো। স্যার আরেকটা বিষয় একটু আপনাদের দৃষ্টিতে দিতে চাই স্যার। এই সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীক্ষা সহ বিভিন্ন বিষয় স্যার একটা চক্র আছে যারা হচ্ছে প্রশ্ন ফাঁস থেকে শুরু করে নানা বিষয় স্যার তথ্য ছড়ায়, যে তারা বলে যে শতভাগ নিশ্চয়তা দিয়ে বলছে যে আমরা প্রশ্ন দিচ্ছি বা আমরা পছন্দের প্রতিষ্ঠানে সুপারিশ করিয়ে দেব। এই ধরনের আমি বিভিন্ন সময় আপনাদেরকে স্ক্রিনশটও পাঠিয়েছি স্যার। সবগুলো অন করা আছে, সমস্যা হবে নাকি অফ করে এটা অফ করে দেন। অফ করা আছে আচ্ছা ঠিক অফ করে অফ করে দিলে কিছু কথা উত্তর বলার চেষ্টা করি। আচ্ছা আপনি বলেন আপনারা একটু বলেন এখন অফ স্যার আসলে যে প্রশ্ন ফাঁসের গুজব বা হচ্ছে পছন্দের আমি প্রতিষ্ঠানে আবারও বলছি আপনারা কিন্তু আমার এই প্রতিষ্ঠানের শক্তি, যে সমালোচনা করতে জানে সঠিক
সে গ্রহণীয় এবং যে সমালোচনা সহ্য করতে পারে তার উন্নতি হয়। আমি আবারও বলছি, আপনারা গঠনমূলক সমালোচনা করেন। যে প্রসঙ্গগুলো আসছে, আমার কেন আসছে, আমি আইনগত ব্যবস্থা আজকে একটা পেয়েছি, আমি ব্যবস্থা নিব। আমি অলরেডি সিটিটিসি যে আছে তাকে এখন কল দিচ্ছি, আমি ব্যাক করলে আমি পরে ব্যাক করবো। সিটিটিসিতে আমি মামলা দিব যেন তারা আসল কথাকে ধরতে পারে। এইখানে আমাদের আপনাদেরকে আরেকটা কথা বলি, আমাদের এখানে কোশ্চেন লিক হওয়ার কোনো সুযোগ নাই। কীভাবে নাই? লিক প্রুফ কেন আপনারা জানেন, কারণ আপনার তো 10টা লোকের সাথে কথা বলবেন। আপনার কথার মাধ্যমে যদি এই প্রতিষ্ঠানটি সম্মানিত হয়, তা দেশের সম্মান পাবে। সেটা হলো আমাদের এখানে প্রশ্ন যেটি সিলেবাস করা হয়, সেটিও বিভিন্ন পর্যায়ের লোকজন, বিভিন্ন স্টেক হোল্ডার থাকে, 3টা অধিদপ্তরের লোকজন থাকে, মন্ত্রণালয় থেকে আমরা থাকি। এটা পরে প্রশ্ন সিলেবাস হয়, সিলেবাসের যে প্রশ্ন করা হয়, ধরেন বাংলাতে আমরা ডাকি বেশ কয়েকজনকে ডাকি, ঢাকার যারা অধ্যাপক, সহযোগী অধ্যাপক, তার নিচে কিন্তু না। তারা আসার পরে তারা তাদের মধ্যে প্রশ্ন করে, এই প্রশ্ন করার লোক চলে যায়। এরপরে আসে মডারেটর গ্রুপ, এবং তারা কিন্তু লক অ্যান্ড কি বাইরে দিতে পারে না। একদম সকালে এসে ঢুকবে, খাবার আমরা দিই, একদম শেষ করে সিলগালা করে দিয়ে তারপরে বেরোবে। ওরা সমস্ত ফর্ম সিজ করা থাকে। আপনারা যদি দেখতে চান, আমি এই পর্যায়ে সামনে কেউ আসতে চাইলে আপনারা দেখতে পারেন। যদিও আমি যেহেতু প্রতিষ্ঠান প্রধান, একটু লিবার্টি আমার আছে, আপনারা এখন আর বসে দেখবেন কী হয় জিনিসটা। মানে প্রশ্নটা বানাচ্ছেন, ধরেন সুমিত, শিহাব, চেতু, তারপরে ধরলাম আরিফ, নাম কি, আতাউর, এই লোকগুলো 4টা প্রশ্ন করবে। তারা কিন্তু আলাদা প্রশ্ন করছে, এবং প্রশ্নটা করার পরে উনি সিলগালা করে ওনার নাম, মোবাইল নম্বর সহ ঠিকানা সহ উনি দিয়ে যাচ্ছেন। তাহলে 4টা পাইলাম, বা আসলে 4টা না, আমরা 10টা 15টা নিই। এখান থেকে আবার আমরা অন্য গ্রুপকে নিয়ে আসি, যারা প্রশ্ন করবে তারা না, অন্য গ্রুপ আসে, তারা আরও সিনিয়র করে। তারা আসার পরে এই প্রশ্ন থেকে মডারেশন করে, করার পরে উনি যে মডারেশন করলেন, যেটা ফাইনাল হইল সেটা সিলগালা করা থাকে, এবং সিলগালা করে আমরা আমাদের হেফাজতে সিলগালা মধ্যে রাখি, এবং চাবিটা আমার কাছে থাকে। এবং আমরা যখন বোর্ডে যাই, আমরা কিন্তু বোর্ডের প্রশ্নগুলো নিজেরাই নিয়ে যাই। হ্যাঁ, পেশি যাওয়ার পরে আপনার পেশির অভিজ্ঞতা থাকলে জানেন যে আমি যত বড় কিছুই হই, আমার কোনো কাপড় চোপড় ছাড়া কোনো কিছু থাকে না। ইভেন ইলেকট্রনিক ঘুরে খুলে রাখতে হয়, মোবাইল, যা কিছু, কোনো ইলেকট্রনিক জিনিস ছাড়া না, শুধু শার্ট প্যান্ট বা আমাদের মেয়েরা শাড়ি বা সালোয়ার কামিজ সেটা করে দিই। এবং ওইখানে দেওয়ার পরে ওরা একেবারে, ওদের বিষয়টা আপনার একসময় ছিল, বিজেপি এসে গত কয়েক বছরের মধ্যে কোনো তারা কিন্তু ভালো কাজ করছে। তাদের যে সিস্টেম, ইভেন পরীক্ষার যে প্যাকেট, আপনারা দেখতেন আগে পরীক্ষার প্যাকেট ছিল, এখান থেকে রংপুর, রাজশাহী, নারায়ণ ডিস্ট্রিক্টে সিলগালা ক্ষতিগ্রস্ত হইতে, এখন দেয় একটা সুন্দর একটা ফয়েল খাবে, যেটা নষ্ট হয়ে পানি পড়লেও কিচ্ছু হবে না। এবং যে সিলটা দেওয়া হয়, এই সিলের অনুলিপি কিন্তু রেসপেক্টেড জায়গায় যায়। ওরা যখন বুঝে নেয়, দেখে যে এই সিলটা ঠিক আছে। এবং যখন জেলা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে যায়, তখন জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব, আমরা পৌঁছে দেওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব। তবে জেলা ম্যাজিস্ট্রেট উনি পরীক্ষা দেবেন, আমরা যে সহায়তা, সার্টিফিকেট সহযোগিতা আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের জেলা শিক্ষা অফিসার সদস্য সচিব তিনি সহায়তা করেন। আমাদের আমাদের যা আইন কানুনের জন্য যে জেলার এক্সামিনেশন কমিটি, যেটা হেডেড বাই জেলা প্রশাসক, সেখানে এসপি আছেন, যে কমিটি, সেই কমিটি কিন্তু একই কমিটি। পাবলিক পরীক্ষার যে কমিটি, সেই কমিটি কিন্তু এই পরিচালনা কমিটি, তারা মিটিং করে। এদের গত কয়েকদিন আগে ঢাকাতে মিটিং করেছে, আমার কাছে রেজলিউশন আসছে, এবং এরপর থেকে তারা পরীক্ষা নেবে। আমরা ওভারসি, যেমন আমি যাচ্ছি দেখতে যে আমরা যেভাবে যাচ্ছি সেভাবে হচ্ছে কিনা। তো প্রশ্ন ফাঁসের বিষয়টা আমি আন্তরিকভাবে আপনার কাছে অনুরোধ করছি, আপনার কাছে স্মেল পান যে ধরনের ঘটনা ঘটতেছে, যত রাতে হোক, আমরা যে কোনো সময় আমার সচিব এবং পরীক্ষার দায়িত্ব এখন আমার সদস্য আছেন নুরুল আলম সিদ্দিক, ডোন্ট হেজিটেট, রাত 3টা বাজলো আপনি রিং দিবেন, যতক্ষণ না ধরে, এরকম জরুরি নয়, ঘুমে থাকতে পারি আমি, আপনি রিং দেন, বারবার রিং দেখবো, আমাকে জানান, আমি তাৎক্ষণিক ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার।